যখনই আমরা শক্তিশালী দেশ নিয়ে কথা বলি বা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ নিয়ে কথা বলি, তখনই আমাদের সবার মুখে একটি নাম উঠে আসে, আমেরিকা বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তোমরা কি জানো একটি দেশকে কখন সুপার পাওয়ার বলা হবে? কোনো দেশ সুপার পাওয়ার হবে তা বিবেচনা করে সেই দেশের ইকোনমি কত বড়, সেই দেশের জিডিপি কত বেশি, সেই দেশের ইন্ডাস্ট্রি ও কোম্পানিগুলি কত বড়, এই দেশের নোবেল প্রাইজ কত বেশি, সেই দেশের অলিম্পিক মেডেল কত বেশি, আর সেই দেশের মিলিটারি পাওয়ার কত বেশি। তার একটাই উত্তর হলো আমেরিকা। 1800 শতাব্দীর আগে পৃথিবীর দুই সবচেয়ে বড় ইকোনমি ছিল চায়না এবং ইন্ডিয়া। 1900 সালের পর থেকে লাস্ট 100 বছরে ইউএস তার প্রভাব বিস্তার করে এক বড় ইকোনমি দখল করে। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ইকোনমিক ইতিহাস নিয়ে। জানবো ঠিক কী কী কারণে আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল দেশ হিসেবে প্রভাব বিস্তার করেছে। আমেরিকার জিডিপি বৃদ্ধির কারণগুলি ফ্রি মার্কেট ক্যাপিটালিজম, ইনোভেশন, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এগুলি আমেরিকার ইকোনমি গঠনের পিলার। এছাড়া আমেরিকার প্রাকৃতিক সম্পদ ও ভূমি, যেটা আমেরিকার ইকোনমিকে বুস্ট করে। কিন্তু এই সব কারণ যথেষ্ট নয় ব্যাখ্যা করার জন্য, কারণ এই সব শর্তগুলি অন্যান্য দেশের ক্ষেত্রেও খাটে। তো চলো আপনাদের নিয়ে যাই ইউএসএ এর ইতিহাসে, যা আমেরিকার সুপার পাওয়ার হওয়ার কাহিনীকে জাস্টিফাই করে। হ্যালো, আই এম রায়হান কবির। ওয়েলকাম টু রায়হান KNI। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর রেগুলার ইনফরমেটিভ ভিডিও। কাহিনী শুরু হয়েছে 1776 থেকে, যখন আমেরিকা ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম থেকে নিজেকে স্বাধীন করে একটি ডেমোক্রেটিক দেশ গঠন করে। আমেরিকা শুধু ডেমোক্রেটিক দেশই ছিল না, বরং শক্তি সামর্থ্য, স্থিতিস্থাপক ও শক্তিশালী ডেমোক্রেটিক দেশ আন্ডার দ্য প্রেসিডেন্সিয়াল সিস্টেম, এমনভাবে গঠিত যেন পলিটিক্যাল ইনস্টেবিলিটি, সিভিল ওয়ার, মিলিটারি কুপ, ডিক্টেটরশিপের মতো সিচুয়েশন না হয়। একই সময় ইউরোপে লিবার্টি, ইনইকুয়ালিটি, ফ্রেটার্নিটি জন্ম হলেও এর প্রয়োগ লোকের মধ্যে খুব ধীরে ধীরে হয়। তার প্রধান কারণ হলো সেখানকার অস্থির পলিটিক্যাল শ্রেণীবিন্যাস। আমেরিকান সোসাইটি বেশিরভাগ এডুকেটেড মিডিল ক্লাস থেকে বিলং করত। এই কারণে ওখানকার লোকেদের মধ্যে ডেমোক্রেটিক ভ্যালু অনেক বেশি ছিল। আমেরিকার বৃদ্ধির আরেকটি সিক্রেট হলো ভূমি অঞ্চলকে বৃদ্ধি করা, যেটা আমেরিকার কৌশলগত সুবিধা ও প্রাকৃতিক সম্পদের অ্যাক্সেস দেয়। স্বাধীনতার সময় ইউএস শুধু নর্থ ইস্টার্ন সাইডে সীমিত ছিল। এরপর 1803-এ ইউএস শাসকরা পশ্চিম দিকে বিস্তার শুরু করে। থমাস জেফারসন $15 মিলিয়ন দিয়ে ফ্রান্সের কাছ থেকে লুইসিয়ানাকে কিনে নেয়। এই অংশ কেনার ফলে ইউএসের অঞ্চল দ্বিগুণ হয়ে যায়। এখান থেকে শুরু হয় ইউএসের বিস্তার। এরপর 1845-এ আমেরিকার টেক্সাস দখল করে নেয়, যেটা আগে মেক্সিকানের অংশ ছিল। এই দখলের পর সীমানা বিবাদ নিয়ে 1846-এ আমেরিকা ও মেক্সিকান লড়াইয়ের জন্ম দেয়। এই লড়াইয়ে আমেরিকা ক্রমাগত জয়লাভ করতে থাকে। এই লড়াইয়ের পর ট্রিটি অফ ওয়াটারলু হিদালগো অনুযায়ী ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো, আরিজোনা, নেভাদা, মেক্সিকো ইউএসকে দিয়ে দেয়। এরপরে 1867-এ আলাস্কাকেও কিনে নেয় রাশিয়ান এম্পায়ারের কাছ থেকে। 1898-এ স্প্যানিশ আমেরিকা যুদ্ধে জয়লাভের পর প্রশান্ত মহাসাগরেও নিজের কন্ট্রোল বসায় ও গুয়াম, ফিলিপাইন, পুয়ের্তো রিকো, হাওয়াইকে নিজের কন্ট্রোলে নেয়। এর মাধ্যমে ইউএসের কন্ট্রোল আটলান্টিক প্রশান্ত দুই দিকেই হয়, যার কারণে ইউএসের ইকোনমি মেসিভ বুস্ট হয়। 19th সেঞ্চুরি পর্যন্ত ইউএস অনেক অঞ্চল নিয়ে বিশাল এক দেশে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবেই যত বড় দেশ তত বড় ইকোনমি, তত বড় জিডিপি। 24 জানুয়ারি 1848 জেমস মার্শাল ক্যালিফোর্নিয়াতে সোনার খনি আবিষ্কার করে, যেই কারণে ক্যালিফোর্নিয়া মেজর ইকোনমিক সেন্টার হিসেবে উঠে আসে। এরপর নোভাডাতেও কার্লিন ট্রেন্ট 1870-এ আবিষ্কার হয়, যা ইউএসের ও পৃথিবীর বৃহত্তম সোনার খনি। আলাস্কাতেও মেজর গোল্ড মাইন পাওয়া যায়। গোল্ড প্রোডাকশনে ইউএসএ 4র্থ নম্বরে। এছাড়া ফরেক্স রিজার্ভে গোল্ড সঞ্চয় নাম্বার 1। 19th সেঞ্চুরি আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়, সাথে তেলের চাহিদাও বাড়তে থাকে। 1859-এ এডুইন ডার্ক পেনসিলভেনিয়াতে নতুন পদ্ধতিতে তেল বের করা শুরু করে। টেক্সাস, যেখানে সবচেয়ে বেশি তেল ও গ্যাসের ভান্ডার ছিল, নিউ মেক্সিকো, ক্যালিফোর্নিয়া, এছাড়া আলাস্কাতেও তেলের ও গ্যাসের ভান্ডার রিজার্ভ ছিল। দেখতে দেখতে ইউএসএ মেজর অয়েল প্রডিউসার হিসেবে ইমার্জ হতে থাকে। দুই বিশ্বযুদ্ধে আমেরিকার উত্থান খুবই গুরুত্বপূর্ণ। এই সব কিছু বাদ দিয়েও ইউএস দুই বিশ্বযুদ্ধে নিজেকে অ্যাক্টিভ ইনভলভমেন্ট থেকে সরিয়ে রেখেছিল। যদিও ইউএস পরে অংশগ্রহণ করেছিল বিশ্বযুদ্ধে অস্ত্র সাপ্লাইয়ার হিসাবে। লড়াই আমেরিকাতে হয়নি, লড়াই হয়েছিল ইউরোপে। যদিও অনেক আমেরিকান আর্মি শহীদ হয়েছিল এই দুই বিশ্বযুদ্ধে, তারপরেও
আমেরিকার ইকোনমির উপর কোনো প্রভাব পড়েনি, বরং আমেরিকা এই দুই বিশ্বযুদ্ধে আরও বেশি আর্থিকভাবে লাভ হয়। এই সময় ইউএস একটি পাওয়ারফুল ইকোনমি হিসেবে অলরেডি রেডি ছিল, আর ইউএস মিলিটারি ইন্ডাস্ট্রি অনেক বেশি প্রোগ্রেস করছিল। ইউএস, জার্মান, ফ্রান্স, ব্রিটেন আর বাকি ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে প্রচুর পরিমাণে অস্ত্র বিক্রি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধতে ইউরোপিয়ান শক্তিগুলি অনেকটাই কমিয়ে দেয় আর ব্রিটিশ ক্ষমতারও অবসান ঘটায়। অন্যদিকে ইউএসের স্ট্র্যাটেজিক ডিসিশন আর ইউএসের জিওগ্রাফিক্যাল আইসোলেশন ক্ষতি কম আর লাভ বেশি হয়, যার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউএস সুপার পাওয়ার হিসেবে উত্থান হয়। নিউক্লিয়ার পাওয়ারও তাদের হাতে চলে আসে। অনেক বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধে আমেরিকার এন্ট্রি শুধুমাত্র উদ্দেশ্য ছিল অস্ত্র বিক্রি করে প্রফিট করা। 1950 এর পর আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন দুই সবচেয়ে বড় সুপার পাওয়ার হিসেবে ইমার্জ হয়। শুরু হয় কোল্ড ওয়ার। এটি একটি আইডিওলজিক্যাল ওয়ার ছিল। একদিকে আমেরিকান ক্যাপিটালিজম, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট। এই যুদ্ধ সরাসরি না লড়ে যেই দেশে কমিউনিস্ট সরকার ছিল সেই দেশে আমেরিকা সেই সরকারকে অবার্থ করে দিত বা টেরোরিজমকে ফান্ডিং করে সরকারকে দুর্বল করে দিত। তার উদাহরণ হলো আফগানিস্তান, বলিভিয়ান, ব্রাজিল, চিলি, কঙ্গো, ভিয়েতনাম ওয়ার। যেমন নর্থ ভিয়েতনামে কমিউনিজম ছিল, নর্থ ভিয়েতনামকে হারানোর জন্য সাউথ ভিয়েতনামকে সাপোর্ট করেছিল আমেরিকা। ভিয়েতনাম ওয়ার নিয়ে বিস্তারিতভাবে আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে, লিঙ্ক ইন ডিসক্রিপশন। এতগুলো দেশের ইন্টারন্যাশনাল পলিটিক্সে ইন্টারফেয়ার করায় সেই দেশগুলি ডাইরেক্ট ইউএস এর উপর নির্ভরশীল হয়ে পড়ে আর আমেরিকা আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। এই কারণে 800 এর বেশি মিলিটারি বেস আছে 700টি বেশি আলাদা আলাদা দেশে। কোল্ড ওয়ারের সময় এই সব অ্যাচিভ করার জন্য অনেক টাকা খরচ করতে হয়, যার জন্য আজকের দিনে আমেরিকার মিলিটারি পাওয়ার পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা। 1990 এর পর সোভিয়েত ইউনিয়ন ধীরে ধীরে ভেঙে পড়ে। স্বাভাবিকভাবেই পৃথিবীতে একটি সুপার পাওয়ার রয়ে যায়, সেটা হলো আমেরিকা। পলিটিক্যাল স্ট্যাবিলিটি, গোল্ড রিজার্ভ, অয়েল রিসোর্সেস, স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ, স্ট্র্যাটেজিক লোকেশন, অস্ত্র বিক্রি, এই সব মিলিয়ে যে অর্থ জেনারেট হয় সেগুলি ইউএস গভর্নমেন্ট বেসিক ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে কাজে লাগায়, যেখানে হেলথ, এডুকেশন, রোড ইনফ্রাস্ট্রাকচার, রেল, বন্দর, ইন্টারনেটও যুক্ত আছে। এই বেসিক ইনফ্রাস্ট্রাকচার মডার্ন ইকোনমির বেস হয়ে দাঁড়ায় আমেরিকার যে পলিসি সবসময় ট্যালেন্টকে সাপোর্ট করে, ট্যালেন্টকে আকৃষ্ট করে। যেমন অ্যালবার্ট আইনস্টাইন একজন জার্মান ছিল, আমেরিকাতে গিয়ে পপুলার হয়। অ্যালন মার্কস একজন সাউথ আফ্রিকান, আমেরিকাতে গিয়ে সাকসেসফুল হয়। আমাদের ভারতের কল্পনা চাওলা, এরকম অনেক উদাহরণ আছে। আমেরিকা ওখানে সায়েন্টিফিক অগ্রগতিকে উৎসাহিত করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পৃথিবীর 34% নোবেল জয়ী আমেরিকা থেকেই, বেশিরভাগ সায়েন্স থেকে। এছাড়া ক্যালিফোর্নিয়া আইটি হাব, সিলিকন ভ্যালি, গুগল, ফেসবুক, অ্যাপেল, পৃথিবীর মেজর কোম্পানিগুলি আমেরিকাতেই অবস্থিত। নতুন উপনিবেশিক আচরণের কারণে আমেরিকাকে অনেক নেতিবাচক প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়, অয়েল ক্রাইসিস, রাইজিং টেরোরিজমের কারণে। ফলে ইউএস নিজের ওয়েল নির্ভরতাকেও শেষ করার চেষ্টা করেছে। বর্তমান সময়ে নাইজেরিয়া, ভেনেজুয়েলা মেজর অয়েল প্রডিউসার হিসাবে ইমার্জ হচ্ছে। ইউএস আজকের দিনে দাঁড়িয়ে অনেকটাই আত্মনির্ভরশীল দেশ। ইউএসের গঠন এতটাই মজবুত যে ইউএস এখনও একটি মেজর ইকোনমিক পাওয়ার হাউস। এই ছিল আমেরিকার অর্থনৈতিক ও সামরিকভাবে সুপার পাওয়ার হওয়ার কাহিনী। তবে আমেরিকা সুপার পাওয়ার হওয়ার পিছনে অনেক কালো ইতিহাস রয়েছে, যেটা গোটা বিশ্বের জন্য কখনোই শুভ সংবাদ হতে পারে না। সেই সব বিষয় নিয়ে আলোচনা করা যাবে অন্য কোনো ভিডিওতে। আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার অ্যান্ড গড ব্লেস ইউ অল।